আমি ট্রাম্পকে ভোট দিয়েছিলাম লাস্ট টাইম। কেন? যে বাংলাদেশে একটা সে আসলে একটা বাংলাদেশে একটা পরিবর্তন হবে, এই অবিচার অত্যাচারটা বন্ধ হবে। এবার দেশ যে সংকটে, ধরেন আপনারা তো আমেরিকাতে অনেক প্রতিষ্ঠিত, আপনাদের অনেক কানেকশনস আছে, অনেক পলিটিক্যাল মানুষদেরকে আপনারা চেনেন, মানে আমেরিকান পলিটিশিয়ানদেরকে আপনারা চেনেন। এই বিষয়গুলি কি আপনারা আন্তর্জাতিক মহলে তুলে ধরার, আলাপ আলোচনায় বলুন, লেখালেখিতে বলুন, স্থানীয় যারা কংগ্রেসম্যান সেনেটর আছে তাদের কাছে কি পৌঁছানোর কোনো চেষ্টা আপনারা করেন? আমি ট্রাম্পকে ভোট দিয়েছিলাম লাস্ট টাইম। কেন? যে বাংলাদেশে একটা সে আসলে একটা বাংলাদেশে একটা পরিবর্তন হবে, এই অবিচার অত্যাচারটা বন্ধ হবে। কি হলো? আই এম ব্লাফড। তো আমার আর কোনো ইনসেন্টিভ আছে কোনো কংগ্রেসম্যানের সাথে কথা বলার? এখন আপনাদের তো সরাসরি ট্রাম্পের সঙ্গে, আপনারা দুজনেই ফ্লোরিডাতে থাকেন এবং আপনারা যেখানে থাকেন আমি শিওর ওই যে পাম বিচ খুব দূরে নয় ডোনাল্ড ট্রাম্প, তাই না? এবং ফিজিক্যালি দূরে না, আমরা ড্রাইভ করে পৌঁছাতে পারি, বাট রাইট না, আমি বলছি যে তার সাথে যদি ইমেইল করেন, যোগাযোগ করেন, কমিউনিকেশনটা এস্টাবলিশ করেন, আপনি সরাসরি ওনাকে না করেন, ওনার স্টাফদেরকে পলিটিক্যালি, কারণ উনি তো আপনাদের এলাকা থেকেও নির্বাচিত, তাই না? তো বটেই। হ্যাঁ, সো যাই হোক, উনি ডিরেক্টলি আমাদেরকে নির্বাচিত, উনি এখানে উনি তো সব জায়গায় ভোট পেয়েছেন, কিন্তু ওনার সাপোর্টাররা এখানে সব, এখানে যারা আছে আমাদের দিকটায় ফ্লোরিডাতে, ওনার সাপোর্টার ঐতিহাসিক ভাবে ফ্লোরিডা ট্রাম্পের আমলে খুবই স্ট্রেট ওয়েতে রেড হয়ে গেছে, তাই না? আগে তো সুইং স্টেট ছিল, এখন থেকে পুরো রেড স্টেট হয়ে গেছে। সো আর তাকে কিন্তু আমরা তো নট টু হ্যাপি অ্যাবাউট হোয়াট হি হ্যাজ ডান সো ফার। এনিওয়ে, কথা হচ্ছে যে এখন নতুন অ্যাম্বাসেডর যাচ্ছে শুনি, নানা রকম ব্রিফিং হয়তো হয়েছে, দেখা যাক ওয়ার ইট গোস। সাব্বির আহমেদ, এমনিতে আপনাদের যারা আরো বন্ধু বান্ধব পরিচিত স্বজন রয়েছেন, তারা এখন যারা ধরেন আন্দোলনকে সমর্থন দিয়েছিল, আপনারা বলেছেন যে তারা এখন অনেকখানি নীরব হয়ে গেছে, একটু লজ্জায়ও হয়তো পড়ে গেছে, কিন্তু কিভাবে করে আবার ঐক্যবদ্ধ হওয়া যায় যে দেশটিকে বাঁচানোর জন্য? এখন তো প্রবাসে ছাড়া কিছু করার নেই, কারণ দেশের ভিতরে মানুষ তো মুখ খুলতে পারছে না। এই কথা ঠিক। আপনার চ্যানেলে কালকেই দেখলাম, আপনার চ্যানেলে ডক্টর মোমেন উনি খুব সুন্দর করে বলেছিলেন যে আওয়ামী লীগের না ইস্যু না, এটা সবার ইস্যু। দেশকে যদি বাংলাদেশকে উদ্ধার করতে হয় তাহলে এটা সবাইকে এখন এটাকে উদ্ধারের মানে কাজ করতে হবে। আমি যেমন ধরুন আমার তেমন কোনো পলিটিক্যাল কানেকশন কোথাও নেই, দেশেও ছিল না এখন, কিন্তু আমিও এখন এই যে আপনার চ্যানেলে আসলাম, কিছু কথা বলছি, মানে কি জন্য, ওই যে 71 এর মতো পরিস্থিতি হয়ে গেছে এই জন্য যে বাংলাদেশের অবস্থা, আমরা তো ওই দেশে বড় হয়েছি, দেশে জন্মেছি, কানেকশন নারী টান থেকে যায়। তা তো বটেই, তা তো বটেই। আমি শেষ করব, অমিত রায় যদি শেষ কিছু মন্তব্য করতেন। আমি এখনো হোপফুল, সামনের দিনগুলোতে হয়তো কি বলবে আপনার পরিবর্তন দেখতে পাবেন। পরিবর্তনটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত যাবে, কিন্তু আমি আওয়ামী লীগকে ওই যেটা মানে সবার ইনক্লুসিভ ইলেকশনটার কোনো দেখছি না। এখন ইনক্লুসিভ ইলেকশনটা করতে হলে ইলেকশনকে পেছাতে হবে, এবং এই পেছানোর জন্য চাপটা করতে আসবে। আমার সবচেয়ে দুঃখ লাগে যে এই হাসিনার সময়টা 15 ইয়ার্সে একটা কান্ট্রি দাঁড়িয়ে গেছিল অন ইজ ওন ব্যাকবোন, অন ইট ইজ ওন ব্যাকবোন। কারো ইনফ্লুয়েন্সে, কারো কথায় কিছুতে কোনো দিকেই দরকার হচ্ছিল না। এখন আমরা বাইরের দিকে তাকিয়ে আছি, যে ওখান থেকে আসবে চাপ অথবা ইনস্ট্রাকশন, সে অনুযায়ী আমরা চলবো। কি অবস্থা! যাই হোক, এখন দেখা যেতে কিছু পরিবর্তন হতে পারে বিকজ অফ দ্য ওই যে এখন ওই সবির বললো যে এরা আপনার ওয়েস্টার্ন পাওয়ার এই আপরাইজিংটাকে সাপোর্ট করেছে ডেমোক্রেটিক রিফর্ম আনার জন্য, কিন্তু তারা কি জানতো না হু ইজ লিডিং দিস? ফান্ডামেন্টালিস্টরা লিড করছে। তো যাই হোক, এখন দেখা যাক, এখন কিছু যদি পরিবর্তন হয়, ইরানের সিচুয়েশন একটা ওখানে দেখছেন আপনারা, ও থেকে শিক্ষা নিয়ে যদি কিছু হয়,
হতেও পারে। সাব্বির আহমেদ যদি শেষ কিছু বলতেন। যে শেষ ওই যে অমিতদা বলছিলেন যে বাংলাদেশ আহ, আহ, মানে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছিল, আমি একটা অবশ্যই ক্রেডিট দেবো প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে সেটা তো দিতেই হবে। এর জন্য। ওই যে পদ্মা ব্রিজ হওয়ার পরে আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমার ইন্টারেস্ট ছিল ওখানে যারা অ্যাডভাইজার ছিলেন অনেকে আমার ডাইরেক্ট প্রফেসর, যারা আমার ক্লাস নিয়েছেন, প্রফেসর জামরুল্লাহ চৌধুরী স্যার, আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমাদের স্ট্রাকচার পড়াতেন, এখনো মনে আছে। ডক্টর শামীমুজ্জামান স্যার, উনি আমাদের স্ট্রাকচার পড়াতেন, বিভিন্ন পোর্শন অফ স্ট্রাকচার অ্যানালাইসিস মনে আছে আমার। আমি আমার ইন্টারেস্টে আমি ফলো করেছি সবসময়। আপনি এবং যেদিন 2022 সালে হওয়ার পরে আমার একটা ছবি আমি এখানে প্রিন্ট করে আমি আমার কিছু কলিগকে দেখিয়েছিলাম যে 6.3 কিলোমিটার ব্রিজ বাংলাদেশে করেছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এ আমাদের প্রজেক্টে আমাদের আলাপে একটা কথা আসে যে when did you hit the ground, মানে কোদালটা কোন দিন প্রথম ইয়ে হয়েছিল। তাহলে আমার এক্সাক্ট ডেট মনে নেই, তবে এটা 2014 সালে। ও আমার দুইজন কলিগ বলে উঠলো সাথে সাথে, 8 বছরে তোমাদের বাংলাদেশ এরকম একটা লং ব্রিজ শেষ করে ফেললো। আমি বললাম ইয়েস, ইন 8 ইয়ার্স, 8 বছরে বিউটিফুল ব্রিজ। আমি ছবিটা প্রিন্ট আউট করে নিয়ে গেছি আর কি। তো এরকম আর কি যে মানে প্রেস করেছে সবাই। কারণ আমি জানি আমাদের এখানে একটা কথা, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কমিউনিটিতে একটা কথা চালু আছে যে যদি কোনো ট্রান্সপোর্টেশনের প্রজেক্টে কেউ, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন যদি কেউ ঢুকে আর যদি 10-15-20 মাইলের একটা প্রজেক্ট হয়, তাহলে ওইটা দিয়ে তার ক্যারিয়ার শেষ। এটা দুটা প্রজেক্ট হলে চলে যাবে। আপনারা তো পেশার কথা বললেন, আর আমরা সাধারণ নাগরিক হিসেবে ধরেন আমি 10 বছর হয়েছে আমেরিকাতে এসেছি, নিউ ইয়র্কের একটি রাস্তা এসেই শুনি যে এটা এই কাজ চলতেছে এবং এটা চলবে চলতেছে। তারপর আমি 2-1 জনকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তার কাজ কবে শেষ হবে, বলে আমরা জানি না, আমরা যখন প্রথম আসছি তখনও দেখেছি কাজ চলছে। আপনি চিন্তা করুন, এই যে তিস্তা মানে এই যে ব্রিজটা কিন্তু শুধু ব্রিজ না, আপনি এই ব্রিজের জন্য আপনার ঢাকা থেকে রোডটা আনতে হয়েছে, তারপরে রেলওয়ে ব্রিজ, এটা তো শুধু রোডওয়ে ব্রিজ না, রেলওয়ে ব্রিজের জন্য আপনার ঢাকা থেকে আবার রেলওয়ে লাইন করে, মানে রেলওয়ে রোড করে আনতে হচ্ছে এখানে। ওখানে আবার ওই রেলওয়ে রোডের মধ্যে কত ব্রিজ, কত পাইলিং, কত কিছু। তারপরে আবার ওই পারে যাওয়ার পরে সেখানে আবার যশোর, খুলনা, বরিশালে কানেকশন দিতে হচ্ছে, আবার রেলওয়ে রোড এন্ড রেলওয়ে ব্রিজ, মেনি ব্রিজেস। আমাদের নদীর মাতৃক দেশ, অসংখ্য ব্রিজ। এই সবগুলা জিনিস তারা 8 বছরে কমপ্লিট করেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমার একটা অ্যাকচুয়াল ঘটনা বলি। আমার বিজনেসের সামনেই রাস্তাটা প্যান্ডামিকের আরো আগে, বেশ কিছু আগে খুঁড়ে রেখেছিল, ওটা ওভার হয়ে গেছে, কাজ বলতে হয় না, এগোয় না। তা যখন পদ্মা ব্রিজ কমপ্লিট হলো, একটা কন্ট্রাক্টর আমার বিজনেসে এসে ওরা কাজ করছিল, এসে তোরা আর কতদিন লাগাবি, মনে হয় 8 years হয়ে গেছে। ডু ইউ নো এ স্মল কান্ট্রি, a third world country called Bangladesh finished a 6 kilometer mile long in the same time and you are not done? আমি বলেছিলাম এটা এদেরকে, এতে কোথায় বাংলাদেশ, তারা ছিল না। তো বললাম আর কি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা দেশ, তোমরা একটা 1 মাইলের রাস্তা শেষ করতে পারছো না 8 বছরে, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। আর ওখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা বিরাট ব্রিজ করে ফেলেছে ইন দ্য সেম টাইম ফ্রেম। কিন্তু এখন তো বলে কি জানেন, যে এটি কি শেখ হাসিনা তার বাবার টাকায় করেছে? ওগুলো তো নির্বোধের ব্যাপার, আমি শুনেছি সেটা নির্বোধের। বাবার টাকা তো নয়, টাকাটা জোগাড় করার ব্যাপার। একটা বিজনেসম্যান, আমি বিজনেসের পয়েন্ট অফ ভিউ বলি, যেমন ধরুন আমাদের এই শুরুতে আমাদের কি বা টাকা আছে, সামান্য একটু টাকা জমেছি, আর বাকিগুলো কি লোন করতে হয়েছে, তো টাকাটা জোগাড়টা আমাকে তো করতে হয়েছে নাকি, আমাকে দিয়ে দিয়েছে, আমার টাকা না, আমি লোন করেছি ব্যাংক থেকে, ওইটাই খাটিয়ে আমি করে আবার লোন ব্যাংকে ফেরত দিচ্ছি। তো আমি তো জোগাড় করেছি, শেখ হাসিনার বাবার টাকা না, কিন্তু তাকে তো জোগাড় করতে হয়েছে। যেখানে IMF এর ল্যান্ডিংটাও, মানে লোনটাও করলো, বেচতে দিল, সেখানে নিজে ফান্ডিং করে বা চায়না থেকে কিছু নিয়ে নানাভাবে করে জোগাড় করেছে, খেয়ে তাই ক্রেডিট দিতে হবে না? আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি দিল, এই নষ্ট করলো, তুমি তো ওখানে গিয়ে আর তো ইমোশন রাখতে পারেননি। জানেন যে এই প্রত্যেকটা প্রজেক্ট
শেখ হাসিনা নিজে মনিটর করতেন, এমনকি লুপগুলা উনি কতভাবে ডাইভার্ট করতে পারবেন এগুলি কিন্তু নিজে উনি ভোরবেলাতে, আমি শুনেছি যে উনি ভোরবেলাতে উঠে এগুলি সব দেখে দেন এক একজন প্রজেক্ট যে ডিরেক্টর, ওনার ড্রিমের মতো ছিল, তাই এবং আমরা তাকে খুব বেশি এটা পছন্দ করতেন না। হুম। কারণ আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি দিল, এই নষ্ট করলো, তুমি তো ওখানে গিয়ে এত ইমোশন রাখতে পারেননি। এত কষ্ট করে টাকা জোগাড় করে তৈরি করে এত প্ল্যান করে করছে, সেখানে উনি আর ইমোশনকে থাকতে পারেননি। না, উনি যেমন ইনভলভ ছিল বলে কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ, হতে পেরেছে। তা ফর তো এক্সাম্পল বটেই। আপনার যখন পার্সোনালি ইনভলভ পাইল না হলে ড্রাইভিং করে সেই তখন দেখা যাচ্ছে যে পাইল তারা মানে আগে চিন্তা করেছিল 40-50 ফিট, সেখানে হচ্ছে না, বিকজ ওখানে ইরোশন 30 ফিটের মতো হয়ে যায়, তো এই জন্য পাইল ড্রাইভ করেছে মনে হয় 80 ফিট পর্যন্ত। তো তখন ওই যে হ্যামার যেটা ছিল সেটা দিয়ে ওয়ার্ক করছিল না, তখন এটা জার্মানি থেকে একটা হ্যামার আনতে হয়। এই জার্মানি থেকে আপনি এটা তো মনে করুন রোডস এন্ড হাইওয়েজ এর ইঞ্জিনিয়ার তো আনতে পারবে না, এটা কিন্তু ইনভলভ হতে হবে ফরেন মিনিস্ট্রিকে, আবার হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ হতে হবে। তো এটা কে করবে? এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই করতে হবে। এই একটা ব্যাপার ছিল, সবকিছু প্রধানমন্ত্রী শেখ না হাসিনা করতে হবে, এটা একটা উপায় নেই। এটা তো ওনাকে ওনাকেই সব করতে জায়গায় হবে। ইনভলভ হতে হবে, এই একটা এবং ব্যাপার ছিল। ওনাকে ইনভলভ না করলে তো আপনি ফরেন মিনিস্ট্রিকে আপনি অ্যাক্টিভেট না করতে না, পারছেন। ওটা তো আপনি ওটার কথা বললেন, এটাও প্রায় ঠিকই সবকিছু আছে এটা। ছোটখাটো ব্যাপার থেকে শুরু তো করে যার এভরিথিং ফলে উনি যে এই যে ওনাকে বললেন করতে হবে, মর্নিং এটা এ কেন? উঠে যে উনি করতো, এবং যার ফলে মর্নিং এ উঠে মনিটর করতো, এটা করতো কেন? যাতে বড় প্রজেক্ট expedite উনি হয়। করেছেন সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছোটখাটো ব্যাপার পর্যন্ত, হ্যাঁ সেক্ষেত্রে এই ধরনের তো ঠিক না। এটা ওনার ঘরে যারা বন্দুক রেখে খেয়েছেন তারা কোথায় এখন? এগুলো কি বলবো, আর এগুলো আক্ষেপ রয়ে যাবে। আপনারা কি শেখ হাসিনাকে মিস করেন? শেখ হাসিনাকে আমি এখন পার্সোনালি কি বলবো, উনি তো বাংলাদেশের লাস্ট লিডার উইথ গাটস যদি বলি আর কি। এখন মাঝে মাঝে উনি যেভাবে আপনার ওই যে যুদ্ধপরাধী বিচার করেছেন, শেখ মুজিবুর হত্যাকারীদের বিচার করেছেন, দিয়েছেন, এত বিশ্বাস হচ্ছিল না আমাদের। মাঝে মাঝে মনে হচ্ছিল ইন্দিরা গান্ধীর চাইতেও মনে হয় যে বেশি মাচ মোর স্মার্টার এন্ড ডিসাইসিভ। কি করে করলো এই কমপ্লেক্স সিচুয়েশনের ভিতরে গিয়ে